সবচেয়ে ভয়ঙ্কর পদক্ষেপটি এবার গ্রহণ করেছেন, যা এর আগে এই অঞ্চল ইতিহাসে কখনো দেখেনি, যা হয়তো আজ পর্যন্ত কেউ দেখেনি বা শোনেওনি। একটা তীরে দুইটা পাখি শিকার করে ফেলছেন। এই আইনটা বাস্তবায়িত হলে বাংলাদেশের মানুষের জন্য ভালো হবে। তো এটা খুবই সুন্দর একটা সিদ্ধান্ত হতে যাচ্ছে। তিনি যে কাজটা করেছেন, মোটামুটি এক ঢিলে দুইটা পাখি শিকার করে ফেলেছেন। আওয়ামী লীগের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা মারা গেছে। ভারত এই ঘটনাকে গোপন করে রেখেছে। শেখ হাসিনাকে কোথায় কবর দেওয়া হবে, সজীব ওয়াজেদ জয় ভারতে এসে সেটার সিদ্ধান্ত নেবে। শেখ হাসিনার লাশ বাংলাদেশে পাঠাবে কিনা, নাকি ভারতের কোনো কবরস্থানে তাকে সম্মানের সহিত কবর দেওয়া হবে। মির্জা আব্বাসের যদি নাকি এই কষ্ট, এই ব্রেনের উপরে যে চাপ, এই চাপ যদি কেউ দিয়ে থাকে সেটা বিএনপি দিয়েছে, নাসিরউদ্দিন পাটোয়ারি দেয়নি। জামাত ইসলামের যদি নাকি মাঠে নামে পিটাপিটি করতে আসেন না, বিএনপি আপনারা পিটাপিটি করে পারবেন না ওদের সাথে। শাহাবুদ্দিন ছপ্পুর অবস্থা ভালো নয়, এমন এক চিপায় সে পড়েছে, এখন দুই দিক থেকে চাপে সে অনেকটা চিনার চ্যাপ্টা হয়ে গিয়েছে। রাজনীতিতে অবিশ্বাস্য নাটকীয় সুখবর, এটা হওয়াটা একদম স্বাভাবিক, এটা হওয়া প্রয়োজন ছিল। অ্যাটলিস্ট বাংলাদেশ স্বাধীন হওয়ার 55তম বছরে এসে হলেও এটা হয়েছে বাংলাদেশ প্রশ্নে। প্রিয় দর্শক, 5ই আগস্টের পর থেকে বারবার আমরা একটি গুঞ্জন শুনতে পারছিলাম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা মারা গেছেন ভারতের মাটিতে। প্রিয় দর্শক, এরকম গুঞ্জন শুনতে শুনতে এখন পর্যন্ত এর কোনো সত্যতা পাওয়া যায়নি। বারবার এই ধরনের গুঞ্জন আসে, তবে বারবার আবারও এই গুঞ্জনটি ঢেকেও যায়। তো প্রিয় দর্শক, এবার এমন একটি তথ্য এসেছে যেই তথ্যটি জানার পর বা দেখার পর আপনারা আসলে সত্যিটা জানতে পারবেন। এবং তিনি প্রমাণ সহ দেখিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের মাটিতে মারা গেছেন এবং তার লাশ দেশে আনা হবে নাকি ভারতের মাটিতে দাফন করানো হবে, এই বিষয় নিয়ে আলোচনা করছেন বা আলোচনা চলছে। তো প্রিয় দর্শক, তিনি ঠিক কোন তথ্যের ভিত্তিতে এমন কথাটি বললেন সেটি আশা করছি আজকে নিউজটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখলেই বুঝতে পারবেন। এর সাথে সাথে আপনারা সকলেই জানেন বিএনপির শীর্ষ পর্যায়ের নেতা জনাব মির্জা আব্বাস সাহেব অসুস্থ হয়ে পড়েছেন। তো এ পর্যায়ে অনেকেই বলছেন, বিশেষ করে বিএনপির নেতাকর্মীরা বা বিএনপির মাঠ পর্যায়ের বা তৃণমূল পর্যায়ের যে সমস্ত নেতাকর্মীরা রয়েছে তারা দাবি তুলছেন যে নাসিরউদ্দিন পাটোয়ারি নিয়মিত মির্জা আব্বাসকে কেন্দ্র করে, বক্তব্যকে কেন্দ্র করে তিনি আসলে অসুস্থ হয়ে পড়েছেন। এখন আপনি কি মনে করছেন, তিনি কি আসলে নাসিরউদ্দিন পাটোয়ারির বক্তব্যের কারণে অসুস্থ হয়ে পড়েছেন, নাকি আসলে তার বয়সের ভারে অসুস্থ হয়ে পড়েছেন, সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এর সাথে সাথে মির্জা আব্বাসকে কেন্দ্র করেও এই ভিডিওতে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য জানতে চলেছেন। তো আমি আর বেশি কথা বাড়াবো না, এই ভিডিওর শুরুতেই আপনাদের আরো যে ভিডিওগুলোর অংশ বিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো। তবে তার আগে বলি, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। আওয়ামী লীগের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা মারা গেছে। ভারত এই ঘটনাকে গোপন করে রেখেছে। শেখ হাসিনাকে কোথায় কবর দেওয়া হবে, সজীব ওয়াজেদ জয় ভারতে এসে সেটার সিদ্ধান্ত নেবে। শেখ হাসিনার লাশ বাংলাদেশে পাঠাবে কিনা, নাকি ভারতের কোনো কবরস্থানে তাকে সম্মানের সহিত কবর দেওয়া হবে, এই সিদ্ধান্ত ভারত নিচ্ছে না। কারণ তার পুত্র আছে সজীব ওয়াজেদ জয়, মেয়ে আছে পুতুল, তার নিজের বোন আছে এবং ভাগ্নি আছে। সবাই ভারতে এসে এই সিদ্ধান্ত নিবে যে শেখ হাসিনাকে কোথায় কবর দেওয়া হবে। যদি বাংলাদেশে পাঠানো হয় তাহলে বাংলাদেশে তার লাশ নিয়ে আসতে দিবে কিনা বা কোনো বিশৃঙ্খলা হবে কিনা, এইটা নিয়ে শেখ হাসিনার পরিবারের মধ্যে আলাপ আলোচনা চলছে। সজীব ওয়াজেদ জয় যুদ্ধের কারণে ভারতে আসতে পারতেছে না, আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ, তাই ভারতে আসতে পারতেছে না। এই কয়েকদিন ধরে অর্থাৎ 13 তারিখের পর থেকে শেখ হাসিনার কোনো বক্তব্য আর শুনতে পাচ্ছি না, কোনো বক্তব্য শুনতে পাচ্ছি না, কোনো অডিও কল নয়, কোনো ভিডিও কল নয়, কোনো পত্র পত্রিকায় নিউজ, ভারতের অনলাইন মিডিয়ায় নিউজ, এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। হঠাৎ করে শেখ হাসিনার এইরকম ন্যায় হয়ে যাওয়ার কারণ কি? আসলে শেখ হাসিনা মারা গেছে? শেখ হাসিনা যদি মারা যেয়ে থাকে তাহলে সেটার নিউজ হচ্ছে না কেন? এখন অনেকেই বলছেন শেখ হাসিনা মারা গেছে, আপনারা অনেকে আমার কাছে নিউজ পাঠিয়েছেন। আবার অনেকেই বলছেন যে না, শেখ হাসিনা মারা যায়নি, এর মধ্যে গোপন কিছু রহস্য আছে। অনেক চাপাচাপি করার পরেও বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ভারতের উপরে অনেকগুলো চাপ সৃষ্টি করেছিল যে আপনাদের সাথে যে চুক্তিগুলো আছে সেই চুক্তি বাতিল করব। শেখ হাসিনাকে যদি থামিয়ে না রাখা যায়, শেখ হাসিনার মুখ যদি আপনারা বন্ধ না করেন, ভারত থেকে বলা হলো যে শেখ হাসিনা ভারতে আছে রাজনৈতিক আশ্রয়, সে তার ব্যক্তি স্বাধীনতার
মানে একটা পার্ট হিসেবে কথা বলতে পারে, অনলাইনে কথা বলতে পারে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। মানে এত চাপ সৃষ্টি করার পরে শেখ হাসিনার মুখ বন্ধ করতে পারেনি অন্তর্বর্তীকালীন সরকার। সেই শেখ হাসিনা হঠাৎ করে চুপ হয়ে গেল, কোনো কথাবার্তা নেই। সর্বশেষ তিনি অনলাইনে বক্তব্য দিয়েছেন যে এক স্বৈরাচার, মানে ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলছে, এক স্বৈরাচার ক্ষমতা দখল করে চলে গেছে, নির্বাচন দিয়ে আরেক স্বৈরাচার ক্ষমতায় বসছে, মানে তারেক রহমান স্যারকে উদ্দেশ্য করে বলছেন। এবং তারেক রহমান স্যারের ওর পরিবার, মানে এই নিয়ে ওই যে আগে যেভাবে বলতেন যে ওই শহীদ রাষ্ট্রপতিও খুনি, বেগম খালেদা জিয়াও খুনি, এই তারেক রহমানও আসামি, মানে এই ধরনের যেটা বলতেন, সর্বশেষ শেখ হাসিনা এই কথাগুলো কিন্তু 13 তারিখে বলেছে, নির্বাচনের পর 13 তারিখ বলেছে। এই 13 তারিখ থেকে আজকে পর্যন্ত, মানে 13 ফেব্রুয়ারি থেকে আজকে এই যে মার্চের 14 তারিখ, এই 14 তারিখ পর্যন্ত শেখ হাসিনার কোনো বক্তব্য নাই, একবার টোটাল বন্ধ। অনেকে বলছেন শেখ হাসিনা মারা গেছে, হিমাগারে রাখা হয়েছে যাতে সে পচে না যায়। মির্জা আব্বাস 2026 সালের 12 ফেব্রুয়ারি যে নির্বাচনটা হয়েছে, সেই নির্বাচনে উনি জনগণের ভোটে এমপি হন নাই। এটা ভাই আপনারা যারা আওয়ামী লীগের মতো গায়ের জোরে যদি কথা বলেন সেটা অন্য হিসাব, কিন্তু যদি যুক্তি আর বাস্তবতার প্রেক্ষিতে কথা বলেন তাহলে মির্জা আব্বাস যে ফেল করেছে সেটা আপনি নিজেও জানেন। আজকে বিএনপি 2026 সালের 12 ফেব্রুয়ারি নির্বাচনে কি করেছে এটা বিএনপি পৃথিবীর সবচাইতে ভালো জানে। কিভাবে কি হয়েছে, কোন জায়গায় কাকে ঠকায়, কাকে জিতানো হইলো কি, এগুলো সব কিছু ওনারা আমাদের চেয়ে ভালো জানে, স্বীকার করবে না, এটাই হচ্ছে গিয়ে পার্থক্য। স্বীকার করার দরকার নাই, কিন্তু উনি কিন্তু একজন ভোট চোর। এবং দুনিয়াতে আপনি চুরি, বাটপারি, শয়তানি সব কিছু করবেন আর আপনি অসুস্থ হইলে সব কিছু মাফ হয়ে যাবে, বিষয়টা এরকম না। বাট আমাদের ভেতরে ওইটুকু মনুষ্যত্ববোধ, মানবতাবোধ, সৌজন্যতাবোধ আছে সেইটুক যে একজন মানুষ অসুস্থ হয়েছে, মানুষ তো যাই হোক আশরাফুল মাখলুকাত হিসাবে আমি তাকে, তারপরে সে মুসলমান, আমি তাকে ভাই মনে করি, ভাই হিসাবে আল্লাহর কাছে দোয়া চাই আল্লাহ যেন ওনাকে সুস্থ করে দেখ। বাট এই যে দোষ যারা দিচ্ছেন তাদেরকে প্রথমে হিসাব করতে বলবো, মির্জা আব্বাসকে যদি নাকি ওনার ধরেন কোনো পাপ টাপ কিচ্ছু নাই, এই ভোট চুরি করেন নাই, উনি ভোটেই জিতে তারপরে সংসদ সদস্য হয়েছেন, উনি খুব ভালো মানুষ, ওনার মতো ভালো মানুষ এই দুনিয়ায় কেউ নাই। উনি এই যে ঢাকা ব্যাংকের মালিক, এই ঢাকা ব্যাংকের মালিক ওনার বাবার বাড়ি ঘর ভিটে মাটি বিক্রি করে তারপরে ঢাকা ব্যাংক দিয়েছেন, এখানে 1 টাকাও 2 নম্বরই টাকা নাই। বিএনপির সময় উনি গণপূর্ত মন্ত্রী ছিলেন, ওই মন্ত্রী থাকা অবস্থানে 1 টাকাও খায় নাই, খুব সৎ অফিসার ছিলেন তিনি। এরকম একজন সৎ মানুষ মনে করে তারপরে ধরেন বক্তব্যটা যদি শুরু করি, এইবার আসেন যে এটার জন্য দায়ী কে। মির্জা আব্বাসের এই যে মনোনয়ন, এই মনোনয়ন পাওয়া নিয়েও কিন্তু দলের ভেতরে ওনাকে না দেওয়ার পক্ষে লোক ছিল। জিজ্ঞেস করেন বিএনপির লোকজনের, যারা বিএনপির, আমরা তো ভাই মানে আওয়ামী বিরোধী ছিলাম, বিএনপির সাথে তো আমাদের সম্প্রতি সম্পর্ক, বিএনপি আমাদেরকে শত্রু মনে করে, বাট বিএনপির ভেতরে তো অনেক বন্ধু বান্ধব আছে, অনেক সূত্র আছে, অনেক সাথে এখনো ভালো সম্পর্ক আছে, ওনাদের কাছে জিজ্ঞেস করেন আপনারা। ওনার স্ত্রী আফরোজা বেগম, উনি আপনার এমপি নির্বাচন করতে চেয়েছিলেন, যেখানে ওই যে হাবিবুর আছে না, ছাত্রলীগের সাবেক ছাত্রলীগের যে হাবিবুর, এই হাবিব হচ্ছে গিয়ে আপনার ওই আসনে আফরোজা চেয়েছিলেন, মানে মির্জা আব্বাসের স্ত্রী, ওনার পুরো নামটা আমার মনে নেই, ওনার স্ত্রী চেয়েছিলেন ওইখানে দাঁড়াইতে, খুব চেষ্টা করেছেন, ওনাকে দেওয়া হয়নি। মির্জা আব্বাস এমপি হওয়ার পরে মন্ত্রণালয়ে মানে মন্ত্রিসভা গঠন হইল, সেই মন্ত্রিসভার ওইখানে কি মির্জা আব্বাসকে মন্ত্রণালয়ে দেওয়া হয়েছে? বলেন, আপনারা বলেন। বিএনপির যারা মির্জা আব্বাসের দেখলাম ওনারা দেখার জন্য সোজা প্রধানমন্ত্রী নিজেও গিয়েছেন ইয়েতে দেখা করার জন্য, হসপিটালে দেখা করার জন্য, তো উনি খুব গুরুত্বপূর্ণ এই কারণেই তো গিয়েছেন। তো ঠিক আছে, আমরা ধরে নিলাম যে ওনাকে বিএনপি খুব পছন্দ করত, ওনাকে মন্ত্রী পদমর্যাদায় উপদেষ্টা বানানো হলো। এই আওয়ামী লীগের সময় মনে আছে আপনাদের একবার ওই যে দপ্তরবিহীন মন্ত্রী একজন ছিল, খেয়েছেন আমি ভুলে গেছি এই লোকটার নাম, কাউকে একজনকে দপ্তরবিহীন মন্ত্রী বানানো হয়েছিল, সুরঞ্জিত সেন গুপ্ত টুপ্ত বা কাউকে একজনকে, আমার মনে নাই তার নাম, তার নিয়ে আমরা খুব হাসাহাসি করতাম, ট্রল করতাম ফেসবুকে। তো এই যে মির্জা আব্বাস, গয়েশ্বরচন্দ্র রায়, এরকম কয়েকজনকে দপ্তরবিহীন মানে এই মন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টা বানিয়েছে না, এটা কিন্তু গালের মধ্যে একটা জুতা মারা। মির্জা আব্বাস ওই জুতায় কতটা কষ্ট পেয়েছেন সেটা আপনারা মানে বাস্তবতা দিয়ে আপনাদেরকে আমি বুঝাই দিই। আপনাদের মনে আছে গয়েশ্বরচন্দ্র রায় এই উপদেষ্টা বানানোর পরের দিন একটা বক্তব্য দিয়েছিল, মনে আছে আপনাদের? পৃথিবীতে যতদিন বেঁচে থাকবে কোনোদিন গয়েশ্বরচন্দ্র রায় মন্ত্রী হবেন না। উনি নিজে বলেছেন, আমি কোনোদিন মন্ত্রী হব না যতদিন পৃথিবীতে বেঁচে থাকব। কত কষ্ট পেলে তারপরে একজন মানুষ এই কথা বলতে হবে। আপনার কি মনে হয় না মির্জা আব্বাসও একই রকম কষ্ট পেয়েছে? মির্জা আব্বাসও পেয়েছে। অতএব
মির্জা আব্বাসের যদি নাকি এই কষ্ট, এই ব্রেনের উপরে যেই চাপ, এই চাপ যদি কেউ দিয়ে থাকে সেটা বিএনপি দিয়েছে। আমাদের শহীদ ওসমান হাদি একটা কথা বলেছিল, মনে আছে, যে আমি যদি এমপি হইতে পারি, তাহলে বাকি 299 জন এমপির ঘুম আমি হারাম করে দেব। তো সত্যি কিন্তু করতো। যেদিন জাতীয় সংসদ অধিবেশন হইল, সবাই উপস্থিত, আমার খুব খারাপ লাগছিল ভাই, মানে একদম বাস্তব কথা, যে খুব ইচ্ছা ছিল যে এই সংসদে হাদির বক্তব্য শুনবো। এমনিতে তো শুনছি, কিন্তু হাদি না মানে একটু ব্যতিক্রম করে ফেলতো সব কিছুতেই। তো যাই হোক, যেটা বলছিলাম, যে হাদি বলছিল যে আমি যদি এমপি হইতে পারি বাকি 299 জন এমপির ঘুম হারাম করে দেব। হাদি নেই, সেই হাদির সেই অসমাপ্ত কাজটা মনে হচ্ছে মানে করে যাচ্ছে হাসনাত আবদুল্লাহ। মানে হাদি যেটা স্টার্টিং করতে চেয়েছিল সেটা স্টার্টিং করেছে হাসনাত আবদুল্লাহ। তিনি যেভাবে পাই টু পাই হিসাব দেখালো, এবং বিশেষ করে যে খেজুর আর দুম্বার মাংস যে প্রতি বছর সৌদি আরব পাঠায়, এটা তো অনেকেই জানতো না। উনি একেবারে পাই টু পাই হিসাব দেখিয়ে দিয়ে লাস্টে একটা কথা বললো যে আমি যে এই হিসাবটা দিলাম এটা শুধু দেবিদারের হিসাব না, এটা সারা বাংলাদেশের হিসাব। তো এরপরে ওই আপনার হচ্ছে হাসনাত আবদুল্লাহর এই ভিডিওটা পোস্ট হওয়ার পরে দেখছি অনেক জেলার এমপি আপনার হচ্ছে খেজুরের ওই হিসাব ফেসবুকে পোস্ট করেছে। আমি অনেকেই প্রশ্ন করতেছে এমপি সাহেবদেরকে, মানে ফেসবুক কমেন্টে, যে এমপি সাহেব তো খেজুর আপনার বাসায় এসছে, তো এখন পোস্ট করতেছেন কেন? মানে হাসনাত আবদুল্লাহ যখন বিষয়টা বলে দিয়েছে তখন বাকি এমপিরা সবাই জানাচ্ছে যে আমার কাছে এত কেজি আছে, এত কার্টুন আমার কাছে আছে, এরকম। তো ব্যাপারটা খেলা কিন্তু জমবে সামনে, যদি হাসনাত আবদুল্লাহর যে মানে উদ্যম্য যে সাহস আর শক্তি, এই শক্তি নিয়ে যদি এগিয়ে যেতে পারে, মানে হাদি যেটা চেয়েছিল হাসনাত আবদুল্লাহকে দিয়ে সেটা কিন্তু সম্ভব, যদি আল্লাহ তাআলা তাকে বাঁচিয়ে রাখে। মানে শকুনের হাত থেকে যদি আল্লাহ তাকে রক্ষা করে, তাহলে পরে খেলা কিন্তু দেখবেন হাসনাত আবদুল্লাহর মাধ্যমে, যেটা আপনারা এখনও পর্যন্ত দেখে নাই। মানে কি কি জিনিস আপনার জন্য বরাদ্দ হয় সবগুলো হাসনাত আবদুল্লাহ দেখবেন যে প্রকাশ করবে। আপনি আপনার এমপির কাছে বলবেন যে আমার খেজুর কই, আমার দুম্বার গোশ কই, আমার চাউল কই, আমি যে এই জিনিসটা পাইছি সেটা কই, এই যে ব্রিজের জন্য যে হচ্ছে বাজেট হয়েছে ব্রিজ কই, মানে প্রশ্নটা করতে পারবেন। শাহাবুদ্দিন ছুপ্পুর অবস্থা ভালো নয়। এমন এক চিপায় সে পড়েছে, এখন দুই দিক থেকে চাপে সে অনেকটা চিনার চ্যাপ্টা হয়ে গিয়েছে। একদিকে নীতিহীনতা এবং ব্যক্তিগত চাটাচাটি করে সে দেখেন রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে গিয়েছে, অর্থাৎ প্রেসিডেন্ট, যে নাকি নেত্রীর পা খুঁজে বেড়াতো, একটা খুনির পা খুঁজে বেড়াতো সালাম করার জন্য। কিছুদিন তাকে পা দেয়নি সালাম করার জন্য, এই জন্য সে খুবই হৃদয়ে কাতর ছিল, কেন তাকে পা দিচ্ছে না। সেই রাষ্ট্রপতি ছুপ্পু, যার নাকি পা ছোঁয়ার জন্য, যার সকল শব্দ, সকল ভাষা, যার জিহ্বা, চোখ, মুখ, হৃদয় ছিল খুনিদের প্রশংসা করার জন্য, যার সকল যোগ্যতা নিহিত ছিল দুর্নীতি করার জন্য, যার সকল ভালোবাসা ছিল কুৎসিত কদাকার কর্মতৎপরতার জন্য, যার সকল দরদ ছিল খুনিদের জন্য, সেই ছুপ্পু এখন দুর্দান্ত গতিতে তারেক রহমানের প্রশংসা করছে, বেগম খালেদা জিয়ার প্রশংসা করছে, শহীদ দেশপ্রেমিক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রশংসা করছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রশংসা যে পঞ্চমুখ, অথচ একসময় তারেক রহমানকে সে বলতো খুনি, দুর্নীতির বরপুত্র। এই ছুপ্পু একসময় বেগম খালেদা জিয়াকে বলতো জঙ্গি নেত্রী, দুর্নীতিবাজ। একসময় জিয়াউর রহমানকে বলতো পাকিস্তানের চর। তার অসংখ্য স্পষ্ট বক্তব্য ভেসে বেড়াচ্ছে অনলাইনে। আর আজ সে বিএনপির চরম ভক্ত। একদিক দিয়ে বিএনপির লোকরা তাকে নিয়ে তামাশা করছে, আরেক দিক দিয়ে আওয়ামী লীগ তাকে গালাগালি করছে। আওয়ামী লীগের গালাগালিতে মোটামুটি সে এখন জীবন্ত কবরে বসবাস করে। এইদিকে জামায়াত ইসলাম বলছে, সে সরাসরি বলছে সে মিথ্যাবাদী, সে শপথ ভঙ্গ করছে। এদেশের তার চোখের সামনে তার দায়িত্বরত অবস্থায় এদেশের হাজার হাজার তরুণ তরুণীকে হত্যা করেছে, সে অর্ধলক্ষাধিক তরুণকে আহত করেছে, পঙ্গু করেছে এই ছুপ্পু। এদিকে নাহিদ বলছে অবশ্যই তাকে অভিশংসন করতে হবে। অভিশংসন করা, একটা প্রেসিডেন্টকে, রানিং প্রেসিডেন্টকে অভিশংসন করার দাবি জানানোর অর্থটা কি? এর অর্থটাই হলো লাথি মেরে বের করে দেওয়া। তাকে আর চায় না। আসলে এই ছুপ্পুকে বাংলাদেশের জনগণ চায় না। যদি চাইতো তাহলে মানুষ নায়ের পক্ষে ভোট দিত। আরেকটা জিনিস এখানে বলে রাখি, বাংলাদেশে হায়ের পক্ষে যত ভোট পড়েছে সেটাই জামায়াতের ভোট। দুঃখজনকভাবে ওয়াকার এবং রেজওয়ানা বন্যারা শুধুমাত্র প্রতীকের ভোটটা অল্টারনেট করেছে। জামায়াতের ভোটটা বিএনপিকে দিচ্ছে, বিএনপির ভোটটা জামায়াতকে দিচ্ছে, কিন্তু হা না ভোটটা তারা অল্টারনেট করতে পারেনি। এটা যদি তাদের মাথায় থাকতো তাহলে না ভোটটাকে হায়ের দিকে দিত, হাঁ হিসেবে ডিক্লেয়ার করতো, না ভোটটাকে হায়ের হিসেবে ডিক্লেয়ার করতো। কিন্তু সেই বুদ্ধি তাদের মাথায় খেলেনি। সেই হাঁ ভোটে হলো শাহাবুদ্দিনকে না বলা, সেই হাঁ ভোটে হলো
ফ্যাসিবাদকে না বলা, সেই হা ভোটে হলো বিএনপির পুরানা বন্দোবস্তকে না বলা, সেই হাই হলো জামায়াত ইসলামের সততাকে হ্যাঁ বলা। ইয়েস, ইউ আর দ্য পারফেক্ট টু ম্যানেজ দ্য কান্ট্রি টিল নাও। এই যে বিএনপি এখনো ছপ্পুকে ধরে রাখছে সংবিধানের দোহাই দিয়ে, অর্থাৎ এতদিন এদেশের মানুষের উপরে যে অত্যাচার চলেছে এটা ছিল সাংবিধানিক অত্যাচার, সাংবিধানিক গুম, সাংবিধানিক খুন, সাংবিধানিক ধর্ষণ, সাংবিধানিক দুর্নীতি। আর খুনি শেখ হাসিনা সাংবিধানিক স্বৈরশাসক, সাংবিধানিক ফ্যাসিস্ট। আপনার মতামত কি? আপনি বলেন তো, আপনি কি আবারও চান এমন একটা খুনি আবার এনাবল হোক এই দেশে? আওয়ামী লীগ এখন পর্যন্ত বলার সাহস পাচ্ছে না আমরা রাজনীতি এনাবল হতে চাই, ক্ষমা চাওয়ার সাহস পাচ্ছে না। সেখানে আনিস আলমগীরের মতো অসভ্যরা, বেয়াদফেরা আবারও আওয়ামী লীগকে আনার জন্য লেজ নাড়ানাড়ি করতেছে। এই লেজ নাড়ানাড়ির ফলাফল কি? রাজনীতিতে অবিশ্বাস্য নাটকীয় সুখবর। এনসিপি, বিএনপি, জামাত এরা মিলেমিশে কাজ করছে। মজা না? এটা বাংলাদেশে কখনো বিশ্বাসযোগ্য ছিল যে সরকারি দল, বিরোধী দল, তৃতীয় বৃহত্তম বিরোধী দল সবাই মিলেমিশে একসাথে কাজ করবে, সবার মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং চলবে? হ্যাঁ, সেই আন্ডারস্ট্যান্ডিং আছে এবং এর মধ্যে অনেক ঘটনা ঘটছে। আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে দিয়ে আমরা নানান ঘটনা দেখাচ্ছি। এবার এই এপিসোডে আলাদা আরেকটা ঘটনা দেখাবো যে এনসিপি, বিএনপি, জামাত এই জায়গায় এক। এটা হওয়াটা একদম স্বাভাবিক, এটা হওয়া প্রয়োজন ছিল। অ্যাটলিস্ট বাংলাদেশ স্বাধীন হওয়ার 55তম বছরে এসে হলেও এটা হয়েছে। বাংলাদেশ প্রশ্নে, মৌলিক প্রশ্নে এবং গণতন্ত্রের বিরোধী দল থাকবে, কিন্তু জাতির বৃহত্তর স্বার্থে কিন্তু সবাই এক থাকবে, এটাই তো হওয়ার কথা। কিন্তু আমরা দেখেছি অতীতে যে কিসের বিরোধী দল, জাতির বৃহত্তর স্বার্থটা আবার কি, দলের স্বার্থের গণ্ডের বাইরে কেউ যেতে পারে না। এতদিন দেখে আসছি এটা, কিন্তু না, মৌলিক প্রশ্নে এক থাকতে হবে। বাংলাদেশের অনেক মৌলিক প্রশ্নে এনসিপি, বিএনপি, জামাত এক থাকাটার একটা সহজ যুক্তি হচ্ছে তারা তো একসাথে আন্দোলন করেছে, অতীতে তো তারা একসাথেই ছিল এবং তারা একসাথে হাসিনার বিরুদ্ধে অভ্যুত্থান ঘটিয়েছে, বিপ্লব ঘটিয়েছে, যার ফলে এখনো মৌলিক জায়গায় এক থাকাটা স্বাভাবিক। বরং বিএনপি, জামাত, এনসিপি একে অপরের সাথে ফাটাফাটি করবে, মারামারি করবে, এই যে মানসিকতাটা আমাদের, এটা হচ্ছে অড। কেন হবে ভাই? এখানে জিতেছে কে? অভ্যুত্থানের পক্ষের শক্তি জিতেছে, সবাই জিতেছে। এই নির্বাচনে জামাত জিতেছে, এনসিপি জিতেছে, বিএনপি জিতেছে, সবাই জিতেছে। হেরেছে শুধু আওয়ামী লীগ, হেরেছে শুধু ফেসিবাদ। আমাদের বিপ্লব কি ব্যর্থ হয়েছে? এটা রিলেটিভ আলোচনা। আমাদের কার কতটুকু প্রত্যাশা পূরণ হয়েছে দ্যাটস ডিফারেন্ট। বাট যারা হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলন করতো তারাই তো জিতেছে। আমরা নেপালের সাথে তুলনা করি, নেপালে অভ্যুত্থানের পক্ষের শক্তি ক্ষমতা এসেছে আর বাংলাদেশে এনসিপি পারো না। আরে ভাই, বাংলাদেশে বিএনপি ক্ষমতা এসেছে, বিএনপি কোন শক্তি? বিএনপি তো অভ্যুত্থানের পক্ষের শক্তি। তা নেপালে যারা জিতেছে, বাংলাদেশে তো তারা জিতেছে। আপনি উল্টো দেখলেন কোথায়? তো দর্শক দেখেন, এনসিপির ছেলেদের বিরুদ্ধে মামলার চেষ্টা করা হয়েছে বলা হচ্ছে, যদিও এইসব মামলাটা আমরা এটা একদম অপ্রাসঙ্গিক ধরে নিলাম। পুলিশ হত্যার অভিযোগে মামলা দায়ের করার চেষ্টা করা হয়েছে, মামলা কিন্তু করা হয়নি, আদালত মামলা নেয়নি, কারণ ইন্ডেমনিটি আছে, মামলা নিতে পারে না। মামলা দায়েরের চেষ্টা করা হয়েছে, ওই চেষ্টার বিরুদ্ধেই সবাই একসাথে জেগে উঠেছে। বিএনপি বলছে না কিসের মামলা, কোনো মামলা নেওয়া যাবে না। এনসিপি বলছে মামলার চেষ্টা করেছে, কত বড় সাহস। জামাত বলছে যে হ্যাঁ, এত বড় সাহস, মামলা চেষ্টা করছে, সবাই এক। মজা না? নাহিদ ইসলাম বলছেন আসিফের বিরুদ্ধে মামলার চেষ্টা পরিকল্পিত রাজনৈতিক আঘাত। বিএনপি একই কথা বলছে, জামাতও একই কথা বলছে। বিএনপি বলছে না, এইসব মামলা সুযোগই দেওয়া হবে না, জামাতও বলছে না, এটা ষড়যন্ত্র। এই যে একসাথে মিলেমিশে আছে। শুধু এটা না, আপনারা শুনলে অবাক হবেন যে রাষ্ট্রপতির চুপ্পুকে নিয়েও মৌলিক আন্ডারস্ট্যান্ডিং আছে জামাত, এনসিপি এবং বিএনপির বিরুদ্ধে মধ্যে। চুপ্পুকে অপমান করা, চুপ্পুকে ঘাট ধরে পুতুল বানানো, এই বিষয়ে কিন্তু বিএনপি, জামাত, এনসিপি এক। চুপ্পুকে জামাত, এনসিপি অপমান করে তারেক রহমান মিটিমিটি হাসে। ডেইলি স্টার আবার এটা নিয়ে রিপোর্ট করে যে চুপ্পুর বক্তব্যের সময় সংসদে মিটিমিটি হাসি। তাই মিটিমিটি হাসি মানে কি? যে চুপ্পুকে আচ্ছা মতো অপমান করা হয়েছে, ওর মাধ্যমে 360 ডিগ্রি উল্টা কথা বলানো হয়েছে, অতীতে যা বলতো। এটা শুনে সংসদের প্রধানমন্ত্রী বা অন্যান্যরা মিটিমিটি হাসে এবং চুপ্পুকে যে অপমান করেছে এটা দেখে বিএনপির লোকজন মজা পেয়েছে। তবে হ্যাঁ, কিছু একতলাপ আছে, যেমন জামাত, এনসিপি চায় অভিশংসন করে এখনই রাষ্ট্রপতি বানাতে, কিন্তু বিএনপিও চায় প্রয়োজনে ওকে গ্রেপ্তার করতেও চায়, প্রয়োজনে চুপ্পুকে গ্রেপ্তার করবে, এতে বিএনপিও রাজি। জানেন না, জানলে এখন জেনে নেন, আমি বলছি। কিন্তু বিএনপি একটা স্বার্থের কথা বিবেচনা করছে যে চুপ্পুকে অভিশংসন করে প্রয়োজনে গ্রেপ্তার করে জেলে ঢুকাবো, কিন্তু 6 মাস 1 বছর হোক তারপর। কারণ কি, এখন যদি রাষ্ট্রপতি নির্বাচন করে তাহলে বিএনপি সরকারের মেয়াদ আর নতুন রাষ্ট্রপতির মেয়াদ প্রায় সমান হবে, যাতে আগামী জাতীয় নির্বাচনের কাছাকাছি সময়ে রাষ্ট্রপতিকে চলে যেতে হবে। তাহলে
রাষ্ট্রের উপর, তত্ত্বাবধায়ক সরকারের উপর বিএনপির কারো তেমন কোনো প্রভাব থাকবে না। কিন্তু যদি এখন থেকে 1 বছর পর রাষ্ট্রপতি বানানো যায়, তাহলে দেখা যাবে যে 31 সালের নির্বাচনে যদি বিএনপি ক্ষমতায় নাও আসে, জামাতও আসে, সে জামাত সরকার আমলেও প্রায় 1 বছর রাষ্ট্রপতি থাকবে বিএনপির। এটা বিএনপির একটা বড় অর্জন। এবং নির্বাচনকালীন সময়, তত্ত্বাবধায়ক সরকারের সময় যদি রাষ্ট্রপতি বিএনপির থাকে, তাহলে অনেক অ্যাডভান্টেজ পাবে, আর রাষ্ট্রপতিকে অনেক ক্ষমতা দেওয়া হবে। তো এই সুযোগটা গ্রহণ করার জন্য চুপ্পুকে আর কিছুদিন ঘাট ধরে রাখতে চাচ্ছে বিএনপি। তো এই জন্য আর কিছুদিন পর, 1 বছর বা এই সময়ের পরে চুপ্পুকে যদি এনসিপি চুপ্পুকে গ্রেপ্তার করে জেলে ঢুকাতে বিএনপিও রাজি। এই হচ্ছে, মানে এখানেও কিন্তু মৌলিক জায়গায় এক। তো জামাত এনসিপি এটা চায় একটু আগে ভাগে, আর বিএনপি চায় একটু দেরিতে। দর্শক, আমি আশা করছি আপনারা সকলে অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিও দেখেছেন। এমনকি দর্শক, যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন। দর্শক, নিউজ শেষ করছি এখানেই, ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে। আল্লাহ হাফেজ।